অবশেষে 1947-এর 15ই আগস্ট মধ্যরাতে ঘোষিত হলো দেশের স্বাধীনতা। আলিপুর জেল মিউজিয়াম, সবাই তোমরা অনেক ভিডিও দেখে থাকবে, আরও জানো। আজকে আমি বেসিক্যালি তোমাদের রাতের জেল, তো এদিক দিয়ে এন্ট্রি নেওয়ার পর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে রাতে। তো ওখানে লেখা রয়েছে কিছু বিপ্লবী উপমা, কাজী নজরুল ইসলামের একটা গান। কত সুন্দর লাগছে চারিপাশ। তো চলো ভিতরের দিকে একটু যাই। এই হলো কফি হাউস, এখানে স্ন্যাক্স সব কিছু খেতে পারবে। তো বেসিক্যালি আমরা সকালে এসে মোটামুটি সব ঘোরা হয়ে গেছে, কিন্তু সবাই সব জানো জেল মিউজিয়াম কোথায় কোন দিকে কি আছে এটা দেখাচ্ছি না, আমি বরঞ্চ দেখাচ্ছি রাতের দিকটা কেমন লাগে জেল মিউজিয়ামটা। এখন সবাইকে বার করে দিচ্ছে, কারণ যাদের কাছে লাইট অ্যান্ড শোয়ের টিকিট আছে একমাত্র তাদেরকেই রাখছে। তো লাইট অ্যান্ড শোয়ের টিকিট আমি আগেই এসে কেটে নিয়েছিলাম, নয় আজকে 1 তারিখ, আজকে টিকিট পাওয়ার একদম চান্স খুবই কম, হাউসফুল হয়ে যাবে। সো তার জন্য লাইট অ্যান্ড শোয়ের টিকিট আগেই কেটে নিয়েছি। তো রাত্রিবেলায় দেখো আরও এক অন্যরকম লাগছে জেলটাকে। তো ভিডিওতে মনে হয় ভিডিওতেই প্রথম পুরো রাতের ভিউটা পাবে জেলের। তো আজকে অনেক ভিড় হয়েছিল। তো এই রাতের বেলায় ভিতরটা দিকে দেখতে পাচ্ছেন এক অন্যরকম লাগছে রাতের বেলায়। মুক্তি মন্দিরের এই পূজাবেদিতে আমার প্রণতি সেই স্বাধীনতাকামী সংগ্রামের দেবতাকে। আমি ধীর হওয়ায় বয়ে চলি এই দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। শত অত্যাচার আর অবিচারের যে যন্ত্রণায় অবরুদ্ধ এখানকার বাতাস, তার কাছে একটু মমতার স্পর্শ রেখে যেতে পারতাম। সেই মুহূর্তে ইতিহাসের সাক্ষ্য দেওয়ার অঙ্গীকার আমার। ব্যবসার স্বার্থে ব্রিটিশ পার্লামেন্ট তাকে অনুমতি দেন তার নিজস্ব আইন আর বিচার ব্যবস্থা প্রণয়ন। আর বিচার ব্যবস্থা মানেই তো জেলখানার পত্তন। 1810 সালে তাই শুরু হয় আলিপুর জেলের কাজ, আর তারপর থেকে ক্রমাগত বেড়ে যেতে থাকে তার পরিসর। 1864 সালে সারা দেশ জুড়ে সেন্ট্রাল জেল তৈরি হয়। আলিপুর জেলকে সেন্ট্রাল জেল হিসেবেই রাখা হয়, কিন্তু ততদিনে এই জেল তাহার কারাগার মাত্র নয়, সে পরিণত হয়ে গেছে স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। 1905 দেশ জুড়ে বিপ্লবের দিকে দিকে আগুন। তারই মধ্যে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করতে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের ঘোষণা। বিক্ষোভে উত্তাল সারা দেশ, বিরোধী জিনিস বর্জন করা শুরু। জন্ম নিল স্বদেশী আন্দোলন। ব্রিটিশ সরকার সিদ্ধান্তে অনড়। জনরোষ উত্তাল হয়ে উঠল। স্বদেশী আন্দোলনের রূপ বদলে গেল স্বাধীনতা আন্দোলন। গুপ্ত হত্যার শিকার হিসেবে বেছে নেওয়া হলো কুখ্যাত ব্রিটিশ অফিসারদের, যাদের একজন ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড। ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি এই কিংসফোর্ডকে লক্ষ্য করে বোমা ছুড়ল মুজফ্ফরপুরে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে গেলেন। এই ঘটনায় অনেক বিপ্লবীকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে ছিলেন কানাইলাল দত্ত, ছিলেন সত্যেন্দ্রনাথ ঘোষ, নরেন্দ্রনাথ গোস্বামী। 1908 সালের মে মাসের গোড়ার দিকে কয়েদ করা হয় এই তিনজনকে এই জেলখানায়। বিচার নিষ্পন্ন হলো দ্রুত, অমর। ফাঁসির আদেশ হয়ে গেল সত্যেন্দ্রনাথ ঘোষ আর কানাইলাল দত্তের। 1908 সালের 10ই নভেম্বরের ভোরবেলা এই পথ দিয়েই দৃপ্ত হেঁটে গেলেন স্বাধীনতার দুই বীর সৈনিক, মৃত্যুবরণ করে অমরত্ব লাভ করতে। 1908 সালের 2রা মে ধরা পড়লেন সশস্ত্র বিপ্লবের একজন পুরোধা, বিখ্যাত শ্রী অরবিন্দ ঘোষ। শুরু হলো আলিপুর বোমা মামলা। মামলা চলে 1908-এর মে মাস থেকে 1909-এর মে মাস পর্যন্ত। অরবিন্দকে নির্জন কারাবাসে রাখা হয়েছিল পুরনো আলিপুর জেলে, যাকে এখন প্রেসিডেন্সি জেল নামেই সবাই চেনে। মামলা থেকে খালাস করা হলো অরবিন্দকে। স্মরণীয় এই মামলায় অরবিন্দের হয়ে সওয়াল করেছিলেন চিত্তরঞ্জন দাস। বিপ্লবীদের উদ্দীপনায় সারা দেশের মাটি কেঁপে উঠেছে তখন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ দাবিয়ে রাখা চাই। আর জেলখানা ছাড়া কোথায় বা রোধ করা যাবে প্রতিবাদের কণ্ঠস্বর? 1906 সালে তাই শুরু হলো নিউ আলিপুর সেন্ট্রাল জেল নির্মাণের কাজ। নজরদারির আধুনিক কায়দা কানুন মেনে একটার পর একটা ইট গাঁথা হয়, মাথা তুলে দাঁড়াতে থাকে নতুন কারাগার, আর তারই সাথে যেন পাল্লা দিয়ে বাড়তে থাকে স্বাধীনতা আন্দোলনের পরিসর। 1913 সালে পুরো দমে চালু হয়ে গেল জেলখানা, আর স্রোতের মতো সেখানে আসতে শুরু করলো বীর স্বাধীনতা সংগ্রামী দল। বুকে তাদের স্বরাজের দীপ্ত আগুন, মিলিত কণ্ঠে তাদের ব্রিটিশ বিরোধী স্লোগানের বজ্র নির্ঘোষ। 1 আগস্ট 1920 মহাত্মা গান্ধী ডাক দিলেন অসহযোগ আন্দোলনে। উত্তাল হয়ে উঠল আসমুদ্র হিমাচল। ধনী দরিদ্র নির্বিশেষে বিলাতি জিনিস বর্জন করতে শুরু করলেন। ঘরে ঘরে চরকা, বোনা হতে লাগলো দেশীয় কাপড় খাদি। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এক কথায় পরিত্যাগ করলেন বিদেশি পরিধান, শুরু করলেন খাদির পোশাক পরা। তাঁর পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে এলেন দেশাত্মবোধের জ্বলন্ত আদর্শে উদ্দীপ্ত আর এক তরুণ। তাঁর নাম সুভাষচন্দ্র বসু। সাল 1921। প্রিন্স অফ ওয়েলস আসবেন এদেশে, সাজু সাজু রং। সমস্ত অভ্যর্থনা সমারোহ বয়কট করতে রাতারাতি আন্দোলন গড়ে তুললেন সুভাষচন্দ্র। অচিরেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো আলিপুর জেলে। আর কয়েকদিন পর এই জেলেই গ্রেপ্তার হয়ে এলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জনকে আচার্য বলে মানতেন, তাই আলিপুর জেলে তাঁর উষ্ণ সান্নিধ্যের স্মৃতি পরবর্তীকালে হয়ে উঠেছিল সুভাষচন্দ্রের অন্যতম প্রেরণা। তিনি তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ, যা একদিন কঠিন আঘাত এনেছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিমূলে। তার সুন্দর অতি স্বল্প দামে ফুড কোর্টের ব্যবস্থা করা আছে। অ্যাকচুয়ালি এটা আপনার সরকারি বলা যায়, তো তাই জন্য এখানে খাবারের দামগুলো মোটামুটি বাইরে যেমন দাম সেরকমই। এখানে কোনো প্রাইভেট বা কোনো ব্যাপার থাকলে দাম আরও অনেক বেশি থাকতো, যেগুলো আমরা ইকো পার্কে দেখে থাকি সাধারণত। তো এখান দিয়ে কিছু খাবারের চার্ট দেখিয়ে দিই।